250 বছর পুরাতন ঐতিহ্য এবং রীতি রেওয়াজের দৃষ্টান্ত বহন করে আজও নিয়ে চলেছে এই পুরাতন জমিদার বাড়ির বিভিন্ন অংশ এবং পরিবারের সদস্যবৃন্দরা। প্রায় 13 বিঘা জমির উপর বিস্তীর্ণ এই জমিদার বাড়ির যে কোনো ইতিহাস প্রেমী মানুষের মনমুগ্ধ করতে বাধ্য করবে। সুবিশাল এই জমিদার বাড়ির মহলের বিভিন্ন অংশে নতুন মানুষ আসলে গোলকধাঁধায় পথ হারাবে। আমরা সাক্ষাৎ করেছিলাম বর্তমানে বয়োজ্যেষ্ঠ এই পরিবারের সদস্যের সাথে। একটা নিয়ম আছে, এখানে মাছ মাংস ঢোকে, অঘটন ঘটে। আচ্ছা, মাছ মাংস ঢুকলে অঘটন ঘটে? অঘটন ঘটে মানে মাছও ঢোকে না? মাছ ঢোকে না, মাছ ডিম কিছু ঢোকে না? কিছু ঢোকে না। বলি হয় না এই বাড়িতে, সব ওই গোলা বাড়িতে মাংস হয়, সেখানে আমাদের গিয়ে খেতে হয়। প্রবেশ করেছিলাম এই বাড়ির একদম অন্দরমহলে, আর আমাদের সংগৃহীত সকল তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকের যাযাবর টিভি এই প্রতিবেদন। কলকাতা থেকে সড়কপথে হুগলি জেলার মগরা পার হয়ে রাস্তার দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি সরাসরি হুগলি জেলার একটা অজানা জায়গায়, পান্ডুয়ার অন্তর্গত জামগ্রাম। এখন আছি জামগ্রামে, কারণ এখানে আছে অনেকেরই অজানা প্রাচীন সুবিশাল এই জমিদার বাড়ি। পশ্চিমবঙ্গের অনেকেরই অজানা এই পুরনো জমিদার বাড়ি বিভিন্ন মহল ঘুরে দেখব, কথা বলবো এই বাড়ির সদস্যদের সাথে, জেনে নেব বিভিন্ন অজানা তথ্য। এই বাড়িটি কবে তৈরি হয়েছিল, এই বাড়ির মালিককে, বর্তমানে এই বাড়িতে কতজন থাকেন, আর এই বাড়ির অন্দরমহলে কী জিনিস আছে, সম্পূর্ণ জানতে সরাসরি প্রবেশ করলাম মূল প্রবেশদ্বার। ভিতরে ঢুকতেই সবার প্রথমে নজরে পড়ল এই দুর্গা দালান। এক নজরে মনে হয়েছিল যেন কোনো সিনেমার স্টুডিওর শুটিংয়ে সেট বানানো হয়েছে, কিন্তু না, পায়রার ডাক আর পুরনো দেওয়ালের অদ্ভুত সোদা গন্ধ অনুভব করতে বাধ্য করলো যে এটি একটি বহু পুরাতন বাড়ি। আর এই জায়গাতেই বহু বছর ধরে হয়ে চলে আসছে দুর্গাপুজো। একদম পুরনো রীতি রেওয়াজ অনুযায়ী বনেদি ঘরানায় এই পুজোর আনন্দে মেতে ওঠে পুরো জামগ্রামের প্রত্যেক অধিবাসী। তবে শোনা যায় এই দুর্গাপুজোয় গোটা গ্রামে কোনো মাইক বাজে না। তো এই ঠাকুরের নামে টোটাল সব কিছু আছে, মানে সমস্ত সম্পত্তি সব কিছু এই ঠাকুরের নামে? এই এস্টেটটার নাম হচ্ছে শ্রী শ্রী ঈশ্বর লক্ষ্মী জনার্দন ঠাকুর এস্টেট। প্রবেশ করলাম মালিকের গৃহে। এর নিজস্ব এবং ঠাকুরের আয় উপায় থেকেই সব কিছু করা হয়, এটা কারুর ব্যক্তিগত নয়। এটি হচ্ছে এই সম্পত্তির মালিকের গৃহ, অর্থাৎ ঈশ্বর লক্ষ্মী জনার্দন ঠাকুরের মন্দির। আমি এখন আছি এই পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের সাথে, আর জেনে নেব এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস। তার আগে জিজ্ঞেস করব আপনার নামটা? তারাপদ নন্দী। তারাপদ নন্দী। আপনার নন্দী পরিবারের একজন সেবায়ত। এখানে সেবায়ত সংখ্যা অনেক, প্রচুর, প্রায় অন্তত পক্ষে 1200। আর এই বাড়িতে বসবাস করেন এখানে কতজন? 500 মতো। 500? হ্যাঁ। উঠে পড়লাম বাড়ির ওপরের অংশে, অর্থাৎ দোতলায়। এখন আমি আছি 250 বছর পুরাতন এই জমিদার বাড়ির উপরের ব্যালকনিতে। সেই সময়ের ঐতিহ্যবাহী পুরাতন ব্যালকনির রেলিং, ছাদের সিলিং, জানলার কাঠের কাজ, এই সব কিছুই যেন আমার মনকে ধীরে ধীরে কোনো এক ইতিহাসের সম্পর্কিত গল্পের মধ্যে জড়িয়ে ফেলছে। যত দেখছি ততই যেন আকর্ষিত হয়ে পড়ছি এই বাড়ির প্রতি। তারাপদবাবু আমাদের নিয়ে গেল উপরের বিশেষ এক ঘরে, যেটি হচ্ছে বৈঠকখানা। খুলে দিল উপরের ঘরের সমস্ত দরজা। ঘরের ভেতর প্রবেশ করতেই নজরে পড়ল দেওয়ালে বাঁধানো কিছু পুরনো পেন্টিং, ঘরে রাখা পুরনো কাঠের চেয়ার টেবিল এবং পাশে বেলজিয়াম কাচের বড় আয়না, সাথে সুনিপুণ কাঠের নকশা করা ডিজাইন। ইনি হচ্ছে নিত্যানন্দ নন্দী, আর এনার সময় এই স্টেটে সব থেকে বেশি উন্নতি হয়েছিল। এছাড়া ঘুরিয়ে দেখালেন এই নন্দী পরিবারের আরও বিশেষ কয়েকজনের ছবি, এবং দেখে নিলাম এই জমিদার বাড়ির সেই পুরাতন অফিস ঘর। জামগ্রাম নন্দী পরিবারের বংশ তালিকা হচ্ছে চন্দ্রঋষি সাধক কবি রামপ্রসাদের জন্মস্থান হালি শহরের নিকটস্থ কেউটা গ্রাম থেকে পর্তুগিজদের ভয় 2 ভাই পালিয়ে আসে
এই পান্ডুয়ার জামগ্রামে। এই দুই ভাইয়ের একজনের নাম হলো কুবেরচন্দ্র নন্দী আর রামশঙ্কর নন্দী। এই দুজনে মিলে এই জমিদার বাড়ি স্থাপনা করেছিলেন। জানা গেল 1172 সালে এখানে এক সময় এই দুই ভাই এই গ্রামেই খুব কষ্ট করে ফেরি করত। আলুচ্ছ, বেগনি, ফুরুলি এইসবের ব্যবসা করত। হঠাৎ এক সময় তাদের দেখা হয়েছিল এক ফকিরের সাথে। দেপাড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে এক ফকির সাহেব, সেই ফকির তাদের কিছু মোহর দিয়ে থাকে এবং তাদের বলে এই মোহর নিয়ে কলকাতায় যেতে। ওই ফকির সাহেব ওদের ঘরে কিছু মোহর দেয়। এই মোহরগুলো তোমরা নিয়ে কলকাতায় তুমি যাবে, গিয়ে প্রথমে যেটা দেখবে, প্রথমে যে জিনিসটা দেখবে তুমি সেইটাই তুমি কিনবে। আর সেই সময় তারা পায়ে হেঁটে কলকাতার জগন্নাথ ঘাটে গিয়ে পৌঁছবে। কলকাতা জগন্নাথ ঘাটের ওখানে গিয়ে দেখি জাহাজ ভর্তি সুপুরি সব হচ্ছে, মানে আনলোড হচ্ছে না, মানে বিক্রি হচ্ছে না। জাহাজে সমস্ত সব সুপুরি সব হয়ে রয়েছে, কিছুতেই বিক্রি আর হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে উনি সমস্ত সব জাহাজের সমস্ত মাল নেয়, কিনে নেয়। আর সুপারি কিনে নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু সুপারির দাম বহুগুণ বেড়ে গেল। সেই থেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা করেছিলেন এই জমিদার বাড়িটি, যেখানে আজকে কিন্তু মানুষ অবর্তমান, কিন্তু সেই সম্পত্তির স্মৃতি এখনো বয়ে নিয়ে চলেছে তাদের ঐতিহাসিক সেই ঐতিহ্য। বাড়ির সিলিং, কাঠের কাজ, বাড়ির দেওয়ালের অংশ, প্রত্যেক জায়গায় কিন্তু কিছু স্মৃতি রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। আমি এখন আছি এই জমিদার বাড়ির এক বিশেষ অংশে, কারণ এইখানে বিশেষত কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি। চলুন ঘুরে দেখে নেব, আসুন। এটি হচ্ছে এই জমিদার বাড়ির নঙ্গরখানা, যার নাম দেওয়া হয়েছে গোলাবাড়ি। এইখানেই যে কোনো অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে পুজো, যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রিতদের এইখানে কিন্তু খাওয়ানো হয়, আর এই মাটির উনুনে কিন্তু রান্না করা হয়। আরও একটি কথা বলে রাখি, এইখানে কিন্তু এই পরিবারের মধ্যে কোনো রকম মাছ মাংস তোলা হয় না। সেই কারণে যদি কোনো রকম আমিষ রান্না হয়, তার জন্য কিন্তু বিশেষ একটি রান্নাঘর আছে এই গোলাবাড়িতে। চলুন দেখাই। এটি হচ্ছে সেই জায়গা যেইখানে কিন্তু মাছ মাংস মানে আমিষ রান্না হতে পারে। তো সেই রান্নাঘরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আসুন। দেখুন এই রান্নাঘরের চিত্রটা, চারপাশে দেওয়ালের রং, কাঠের উনুনে, কয়লার উনুনে রান্নার সেই কালো দাগ দেওয়ালে এখনও বর্তমান, মেঝেতে কালির দাগ এখনও বর্তমান, সেই পুরনো ঘুলঘুলি টাইপের জানলা এখনও স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে সেই পুরনো ইতিহাস। এটি হচ্ছে পুরাতন সেই জেনারেটর, যেটি বর্তমানে সংরক্ষিত। এখন কোর্টের আন্ডারে, মানে কোর্টের সুপারভিশনে আমাদের এস্টেটটা। চলে এসেছি একদম শেষের পর্বে। আজকের এই জামগ্রামের জমিদার বাড়ি বিভিন্ন অংশ, বিভিন্ন বিশেষ জায়গা এবং এই ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। আর এই চ্যানেলে নতুন থাকলে কি করতে হবে সবাই জানেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। সবাই ভালো